ইউনূসের জায়গা একদম অবধারিত, হয় হাজত বা কারাবাস নইলে মৃত্যু। এটা কিন্তু স্পষ্ট। এনসিপি অর্থাৎ যে ছাত্রদল যাদের উপর ভর করে তিনি ক্ষমতায় এসেছিলেন তাদেরকে একদম তুরুপের তাজ বানালেন। ওয়াকারুজ্জামান বা সেনা শাসন আবার বাংলাদেশে হতে পারে এই ভয় কিন্তু ইউনূস পেয়ে গিয়েছিল। ঠিক সেই জন্য তিনি একটা পদত্যাগের নাটক তৈরি করলেন। ইউনূস কিন্তু ভালো করেই জানে এবং গোটা বাংলাদেশও কিন্তু ভালো করেই জানে যে এনসিপির প্রধানমন্ত্রী হওয়ার মতন কোনো কেউ ব্যক্তি নেই এবং প্রধানমন্ত্রী মুখ কিন্তু এনসিপি নেই। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। গোটা বিশ্ব, দেশ কিংবা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর তুলে ধরি আমরা এই অনুষ্ঠানে। আজ আমরা অবশ্যই বাংলাদেশের দিকে নজর রাখবো। আমরা সম্প্রতি বাংলাদেশের যে রাজনৈতিক ডামাডোল তৈরি হয়েছে এবং যে প্রেক্ষাপট তৈরি হয়েছে ইউনূসের পদত্যাগের জল্পনাকে কেন্দ্র করে, তা কিন্তু রীতিমতো চমকপ্রদ একটা ব্যাপার। এবং শুধু তাই নয়, ঠিক এই যে জল্পনা, সেই জল্পনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে গেছে। এবং শুধু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন নয়, বাংলাদেশের যে গোটা পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে নজর রাখলে দেখা যাবে এই যে উথাল পাথাল বাংলাদেশে কিন্তু সেই স্বাধীনতার পর থেকে লেগেই রয়েছে। এবং ঠিক সেই স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বারবার করে তারা স্বাধীন হয়েছে, এই বিষয়টা যখন আছে, ঠিক সেই সময় আগস্ট মাসে আমরা দেখলাম, গত বছর আগস্ট মাসে হাসিনার পতন হলো। শেখ হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসলো এবং মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর যেটা দেখা গিয়েছিল যে তিনি কিন্তু তার গদি ধরে রাখতে অনেক রকম চেষ্টাই কিন্তু তিনি করেছেন। এবং তারপর বর্তমানে তিনি গদি ধরে রাখতে, তার নিজের গদি ধরে রাখতে যে ষড়যন্ত্র তিনি করেছেন সেটা কিন্তু গোটা বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গেছে। শুধু পরিষ্কার নয়, তিনি যে নাটক, তার পদত্যাগ নিয়ে যে নাটক তিনি করেছেন, এবং শুধু নাটক নয়, একটা সিম্পাথি কুড়িয়ে একটা ষড়যন্ত্র যেটা তিনি করেছেন সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। কারণ একটাই, তার গদি তাকে ধরে রাখতে হবে যে কোনো উপায়ে। আমরা দেখেছি এর আগে তার গদিকে কেন্দ্র করে, তার গদি ধরে রাখতে সামরিক সাহায্য কিংবা একটা অর্থনৈতিক যে পরিস্থিতি, যেখানে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছে, স্বাধীনতার যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে অর্থনীতি আরও পিছিয়ে গিয়েছিল। ঠিক তারপর ইউনূস ক্ষমতায় আসলো এবং ইউনূস কিন্তু কোনোভাবেই দক্ষ প্রশাসক হয়ে উঠতে পারেনি এবং সেজন্যই অন্তর্বর্তী সরকার এক প্রকার ব্যর্থ। সেই জন্যই যে বিরোধী দলগুলো তারাও কিন্তু তাদের সঙ্গ ছাড়তে শুরু করেছিল। সঙ্গ ছাড়তে নয়, যে ছাত্ররা তারাও কিন্তু এক প্রকার তার সঙ্গ ছাড়তে শুরু করেছিল, যাদের কাঁধের উপর ভর করে তিনি ক্ষমতা এসেছিলেন। কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপট সেটা কিন্তু কিছুটা ভিন্ন। কেন? আমরা দেখেছি ওয়াকারুজ্জামান তিনি কিন্তু বর্তমানে সেনাপ্রধান এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তার যে এক প্রকার দ্বন্দ্ব চলছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এর আগেও যে দ্বন্দ্ব চলেছে তার জন্য সেনা শাসন বা সেনা অভ্যুত্থান হবে বলে কিন্তু একটা রব বা একটা জল্পনা তৈরি হয়ে গিয়েছিল। কারণ গোটা ঢাকা জুড়ে বা ইউনূসকে কিন্তু ঘিরে ফেলা বা ইউনূসের যে বাসভবন সেইখানে সাজোয়া ট্যাঙ্ক, সেই জিনিসগুলো কিন্তু দেখা গিয়েছিল এবং তারপরেই সেনা শাসন হতে পারে বা সেনা অভ্যুত্থান আরেকবার হতে পারে বলে কিন্তু মনে করা হয়েছিল। ঠিক তারপরেও শান্ত হয়ে যায় পরিস্থিতি এবং ঠিক একটা পরিকল্পিতভাবে একটা পরিকল্পিত প্ল্যান খাটিয়ে একটা ষড়যন্ত্র করে ফের এইবার এনসিপিকে ধরে রাখতে বা এনসিপি যে দল, যে ছাত্র দল, তাদেরকে সময় পাইয়ে দিতে এক প্রকার তিনি এই নাটক করেছেন বলে গোয়েন্দাদের মারফত যে খবর এসে পৌঁছচ্ছে এখন অবধি। কীরকমভাবে সেটা আমি বলবো। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছিলেন কোনো রকমভাবে কোনো নির্বাচন ছাড়া, কোনো স্থায়ী নির্বাচন ছাড়া বা সম্পূর্ণ নির্বাচন ছাড়া কোনো সরকার বা কোনো অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে দিতে পারে না। ঠিক সেই বক্তব্য, এবং তিনি আরও একটা বক্তব্য পেশ করেছিলেন যে আমার অভিভাবক বর্তমানে নেই, আমি অভিভাবক শূন্য। অর্থাৎ তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে কোনোভাবে কিন্তু ইউনূসকে তার অভিভাবক মানছেন না। ঠিক এই পরিস্থিতিতে যেখানে বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দেশই কিন্তু দেখা গিয়েছে যে সেনা কেন্দ্রিক শাসন তাদের বরাবর থেকেছে, ঠিক সেই জন্যই এই ওয়াকারুজ্জামান বা সেনা শাসন আবার বাংলাদেশে হতে পারে এই ভয় কিন্তু ইউনূস পেয়ে গিয়েছিল। ঠিক সেই জন্য তিনি একটা পদত্যাগের নাটক তৈরি করলেন এবং পদত্যাগের নাটক তৈরি করে তিনি দেখলেন যখন ওয়াকারুজ্জামান তাকে কিন্তু বারবার করে চাপ দিচ্ছিলেন যে স্থায়ী নির্বাচন বা একটা নির্বাচন, একদম সুষ্ঠু নির্বাচনের, ঠিক তখনই তিনি দেখলেন যে এনসিপি যদি এই সময় নির্বাচন হয় সেক্ষেত্রে এনসিপি অর্থাৎ ছাত্রদের দ্বারা গঠিত যে দল, সেই দল কিন্তু কোনোভাবে ক্ষমতা আসতে পারবে না। একদিকে যখন আওয়ামী লীগ তারাও বিভিন্নভাবে প্রেশার করছে বা হাসিনা ফিরবেন এই জল্পনা যখন আরও রটছে বা আরও গভীর হচ্ছে জল্পনা বা আরও শক্ত হচ্ছে জল্পনা, ঠিক তখনই এই ওয়াকারুজ্জামানের চাপ কোনোভাবে তিনি মেনে নিতে পারেননি এবং সেই জন্য এই একটা সিম্প্যাথি কোরানো এবং সিম্প্যাথি কুড়িয়ে একটা ষড়যন্ত্রকে এস্টাবলিশ করা, সেটা কিন্তু তিনি করলেন। এবং সেই ষড়যন্ত্রের মাধ্যম থেকে তিনি যেটা পাওয়ার চেষ্টা করলেন সেটা হচ্ছে এনসিপির জন্য একটা সময়। এনসিপি একটা ছাত্র সংগঠন এবং তারা যদি সময় না পায় সেক্ষেত্রে একদম আগামীতে গিয়ে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপি বা জামাত তারা কিন্তু শক্তিশালী রাজনৈতিক দল, তারা কিন্তু ক্ষমতা দখল করে ফেলতে পারে এবং সেক্ষেত্রে ইউনূসের জায়গা একদম অবধারিত, হয় হাজত
বা কারাবাস নইলে মৃত্যু, এটা কিন্তু স্পষ্ট। ঠিক সেই জন্য তিনি এনসিপি অর্থাৎ যে ছাত্রদল যাদের উপর ভর করে তিনি ক্ষমতা এসেছিলেন তাদেরকে একদম তুরুপের তাস বানালেন এবং তাদেরকে তাদের যে ফান্ডিং আমরা দেখেছি চীন বা পাকিস্তানের সঙ্গে যে সামরিক লেনদেন বা বিভিন্ন রকম ক্ষেত্রে অর্থনৈতিক যে বিষয়টা সেই বিষয়টাও কিন্তু সামনে এসেছিল এবং সেই যে এনসিপির যে ফান্ডিং সেই ফান্ডিংটাও ইউনুস করছেন বলে কিন্তু এখন অবধি খবর বা গোয়েন্দা মারফত খবর এসে পৌঁছচ্ছে। ফলে ইউনুস কিন্তু এই এনসিপিকে একটা সময় পাইয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং যদি সময় পেয়ে যেত এনসিপি সেক্ষেত্রে এনসিপির যে সংগঠন সেটা আরও শক্ত হতো এবং তারা কিন্তু আগামীতে গিয়ে নির্বাচন হলে সেই নির্বাচনে একদম যোগ্য পদপ্রার্থী হিসাবে নির্বাচন লড়তে পারত। এবং ইউনুস কিন্তু ভালো করেই জানে এবং গোটা বাংলাদেশও কিন্তু ভালো করেই জানে যে এনসিপির প্রধানমন্ত্রী হওয়ার মতন কোনো কেউ ব্যক্তি নেই এবং প্রধানমন্ত্রী মুখ কিন্তু এনসিপির নেই। যদি দেখা যায় এই যে ছাত্রনেতা যারা রয়েছে সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহ এরা কিন্তু কেউ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নয়, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। ফলে এই দলটা যদি প্রধানমন্ত্রী হতে হয় বা এই দলটা থেকে যদি যেতে এবং তাদের মধ্যে যদি প্রধানমন্ত্রী বেছে নিতে হয় তাহলে একমাত্র উপায় থাকবে মোহাম্মদ ইউনুস। এবং সেই জন্য মোহাম্মদ ইউনুস নিজের গদিকে এস্টাবলিশ করার জন্য, গদিকে ধরে রাখার জন্য তিনি কিন্তু ট্যাকটিক্স খাটিয়ে কৌশল খাটিয়ে তিনি কিন্তু এই এনসিপিকে সময় পাইয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। যদিও সর্বদল বৈঠক হয়েছে এবং সর্বদল বৈঠকে পরিষ্কারভাবে বিভিন্ন দল তাদের বক্তব্য রেখেছে, বিএনপি জামাত তার বক্তব্য রেখেছে, তারা বারবার করে নির্বাচনের কথা বলেছে, সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে এবং এই নির্বাচন ডিসেম্বরের মধ্যে করার কথা কিন্তু ওয়াকারুজ্জামান বলেছিলেন এবং ওয়াকারুজ্জামানের পরিবর্তিতে এই ইউনুস তিনি কিন্তু বলেছিলেন ডিসেম্বর কিংবা জুনের মধ্যে 2026 জুনের মধ্যে নির্বাচন হবে। ঠিক সেই টাইম কিন্তু তিনি বাড়িয়ে নিলেন এবং তিনি আরও 1 বছর সময় নিয়ে নিলেন এবং শুধু 1 বছর সময় নয় 2026 জুন অবধি কিন্তু তিনি জুনের মধ্যে নির্বাচন সারবেন বলে তিনি পরিষ্কার রূপরেখা দিয়ে দিয়েছেন। ফলে এই 1 বছর সময় কিন্তু এনসিপিও পাচ্ছে এবং সেই জায়গা থেকে এনসিপি যদি নির্বাচন লড়ে এবং যদি কোনোভাবে সফল হয় সেক্ষেত্রে ইউনুসও ভালো করে জানে তাদের একমাত্র প্রধানমন্ত্রী মুখ সেটা কিন্তু একমাত্র ইউনুস। ফলে গোটা বিষয়ে যে ষড়যন্ত্র ইউনুস করেছিলেন এবং পদত্যাগের নামে যে নাটক এবং এই গোটা ঘটনায় ভারত বিদ্বেষী যে মন্তব্য বা ভারত বিদ্বেষী যে রূপ তিনি তৈরি করেছেন সেই রূপ তৈরি করে গোটা বাংলাদেশের মানুষের যে মন একেবারে ভারতের বিরুদ্ধে বিষিয়ে দিয়েছেন এবং নিজের যে আধিপত্য তিনি ধরে রাখার চেষ্টা করেছেন সেটা কিন্তু তাকে ব্যাকফায়ারও করেছে আমরা দেখেছি এবং আগামীতে সেটা ব্যাকফায়ার করবে বলেই সাধারণ মানুষ মনে করছে এবং এনসিপিকে নিয়ে এবং তার পদত্যাগ যে নাটক তিনি করলেন সেটাও আগামীতে ব্যাকফায়ার করতে পারে বলে সাধারণ মানুষ মনে করছে। এই গোটা ঘটনার নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।